আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলা যে বর্তনী এবং জলবিদ্যুতের অধ্যায়টা পড়ানোর জন্য। সো আমি এই অধ্যায়টা নিয়ে চলে আসলাম। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি বর্তনী এবং জলবিদ্যুৎ অধ্যায়টার প্রথম ক্লাসে। চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। বর্তনী আসলে জিনিসটা কি এবং জলবিদ্যুৎ জিনিসটাই বা কি? বর্তনী হলো বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে আমরা কি বলবো? বর্তনী বলবো। আর জলবিদ্যুৎ হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে অনবরত চার্জ চলতে থাকলে তখন আমরা সেটাকে কি বলবো? চলতড়িৎ বলবো। চলো জিনিসটি আসলে একটু প্র্যাকটিক্যালি দেখি। বর্তনীর কথায় আসা যাক। আমরা একটা বর্তনী বানিয়ে দেখতে পারি। দেখো আমার কাছে একটা লাইট আছে আর একটা ব্যাটারি আছে। চলো আমরা এখন এখানে একটা বর্তনী বানিয়ে ফেলি, সাধারণ একটা বর্তনী। লাইটের মাইনাস অংশটা অ্যাড করলাম, দেন হলো প্লাস অংশ। দেখছো লাইট জ্বলতেছে। এখন এই যে এইখানটায়, এই তারের এইখানটায় যদি আমি কেটে একটা সুইচ অ্যাড করে দেই তাহলে সুইচের মাধ্যমে এই লাইটটা অন অফ করা যাবে। সো এইটা কিন্তু একটা বর্তনী তৈরি করে ফেললাম। এখন এখানে কিন্তু একটা কথা আছে, বর্তনী হলো বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথ। এখন রাস্তাটা যদি অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ পরিবাহী হইতে পারবে না। তাইলে আমি যদি এই রাস্তাটা খুলে দেই তাহলে কি লাইট জ্বলতেছে? না। এই জন্য বলা হয় যে বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে আমরা কি বলবো? বর্তনী বলবো। সো এইটা কিন্তু একটা বর্তনী গেল, তাই না? এবার আসো, আমার হাতে আরেকটা সার্কিট আছে বা বর্তনী আছে। এটাও কিন্তু একটা কি সার্কিট, কিন্তু এটার ভিতরে একটু ডিফারেন্ট আছে। আমরা যে কিছুক্ষণ আগে আমরা যে ব্যাটারি দিয়ে যে লাইটটা জ্বালালাম, এখানেও কিন্তু একটা বর্তনী ক্রিয়েট হয়েছে, আর এটাও কিন্তু একটা বর্তনী। এই বর্তনীটা হইল তোমার ইলেকট্রিক্যাল সার্কিট। আর এই যে তুমি এখানে একটা মাদারবোর্ড দেখতেছো, এইটাও কিন্তু একটা ইলেকট্রনিক্স সার্কিট। সো এটা হলো ইলেকট্রিক্যাল সার্কিট, এইটা হলো ইলেকট্রনিক্স সার্কিট। সো ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স সার্কিটের মধ্যে পার্থক্য আছে। আমরা কিন্তু চাইলে এই সার্কিটকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুইটাই বলতে পারি, কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে এই যে ব্যাটারি দিয়ে লাইট জ্বালালাম, এটাকে কিন্তু আমরা ইলেকট্রনিক্স সার্কিট বলতে পারবো না। এই জিনিসগুলো আরও ডিপ লেভেলে অনেক ইনফরমেশন আছে, আমরা অত ডিপে না যাই। সো এইটা হলো বর্তনী রিলেটেড কথাবার্তা। এইবার চলো আমরা চলতড়িৎ নিয়ে একটু আলোচনা করি। এখানে বলা হয়েছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে অনবরত চার্জ চলাচল করলে সেটা কি হবে? চলতড়িৎ হবে। এখন পরিবাহী জিনিসটা কি? আমাদের আশেপাশে যেই পদার্থগুলো আছে এগুলো কিন্তু কিছু কিছু আছে পরিবাহী, কিছু কিছু আছে অপরিবাহী, আবার অর্ধপরিবাহী আছে। ঠিক আছে? সো পরিবাহী কোনগুলো? পরিবাহী পদার্থ হলো ওইগুলো পদার্থ যেখানে তোমার পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো খুব সহজেই মুক্ত হয়ে যেতে পারে, বা পদার্থের ভিতরে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করতে পারে। তোমার যে বিদ্যুৎ প্রবাহ হবে, বিদ্যুৎ প্রবাহটা মূলত ইলেকট্রনের প্রবাহ। সো ইলেকট্রন যদি প্রবাহ না হয় তাহলে তো বিদ্যুৎ প্রবাহ হবে না। সো পরিবাহীর ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে যারা পদার্থের ভিতরে ঘোরাফেরা করতে পারে, এই জন্য এরা পরিবাহী। আর যারা অপরিবাহী, যেমন কাঠ, রাবার, এগুলো কি অপরিবাহী। এগুলোর ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো আবদ্ধ অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় এদের ইলেকট্রন নর্মালি থাকে না। আর পরিবাহী কোনগুলো? তামার তার, তারপরে সোনা, রূপা, এগুলো কিন্তু পরিবাহী। এবার আসলে চার্জ নিয়ে একটু কথা বলা যাক। চার্জ কাকে বলে? মৌলিক কণিকাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলবো। আর এই চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এটার একক হলো কুলম্ব। কুলম্বকে আমরা এই এককটা আমরা সি হিসেবে লিখি, সি দিয়ে। ঠিক আছে? আচ্ছা, চার্জ আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ার করে নেই। ধরো এখানে দুইটা পরমাণু আছে, একটা সোডিয়াম একটা ক্লোরিন, তাই না? নর্মালি কিন্তু পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, মানে চার্জ থাকে না। এখন
কেন হয় এটা? কারণ হলো পরমাণুতে প্রোটন সংখ্যা যেটা প্লাস ধনাত্মক এবং ইলেকট্রন সংখ্যা যেটা ঋণাত্মক, এই মানগুলো কি সমান থাকে, মানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি থাকে, সমান থাকে। এখন ধরো যে আমার এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন, এই দেখো লাল মার্ক করে দিয়েছে, এই একটা ইলেকট্রন অন্য একটা পরমাণুতে চলে গেল, তাইলে আমার ইলেকট্রন কি নেগেটিভ মান কি একটা কমে গেল না? তাহলে আমার এই সোডিয়ামটা কি হবে, সোডিয়াম প্লাসে পরিণত হবে বা ধনাত্মকে পরিণত হবে। কারণ কি, প্রোটন সংখ্যা প্লাস এবং প্রোটন সংখ্যা কি বেশি আছে ইলেকট্রনের তুলনায়। আবার ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা উভয়ই কিন্তু 17 ছিল, কিন্তু আমরা যখন একটা ইলেকট্রন সোডিয়াম থেকে ক্লোরিনের কাছে নিয়ে আসলাম তখন কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, 17 থেকে কয়টা হলো, 18টা হলো। আর প্রোটন সংখ্যা কিন্তু নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটন সংখ্যা কয়টা থাকলো, 17টাই থাকলো। তাইলে ইলেকট্রন বা নেগেটিভ যে মানটা এটা কি বেড়ে গেল না? এই জন্য ক্লোরিন মাইনাস, সোডিয়াম কি ধনাত্মক চার্জ আর ক্লোরিন কি ঋণাত্মক চার্জ। স্থির তড়িৎ, আমরা তো চলতড়িৎ সম্পর্কে পড়লাম তাই না? এখন স্থির তড়িৎ বলতেও একটা জিনিস আছে, এটা অবশ্য তোমাদের বইয়ে নেই, কিন্তু আমি জিনিসটা একটু ক্লিয়ারিফাই করে দিই যে স্থির তড়িৎ জিনিসটা আসলে কি। কোনো প্রক্রিয়ায় যদি পরমাণুর এক বা একাধিক ইলেকট্রন আলাদা করে ফেলা হয় তাহলে তখন এটাকে আমরা বলবো কি, স্থির তড়িৎ। চলতড়িতের নর্মাল উদাহরণ তো তোমাকে দেখালামই, যে ব্যাটারি দিয়ে আমরা লাইট জ্বালাচ্ছি, তারপরে তোমার বাসায় ফ্যান চলছে, এগুলো কি চলতড়িতের উদাহরণ। আর স্থির তড়িতে যদি একটা উদাহরণ দেই, অনেক স্টুডেন্টরা এই পরীক্ষাগুলো করে থাকে ছোটবেলায়, যে মাথায় চিরুনি দিয়ে অনেকক্ষণ আশ্রয় দেন, কাগজের টুকরো টুকরো করে এই চিরুনিটা ছোট্ট একটা কাগজে ধরে, তখন দেখে যে কাগজটা আর চিরুনিটা মানে একে অপরকে আকর্ষণ করতেছে, মানে চিরুনির সাথে কাগজটা আটকে যাচ্ছে। এটা কেন হচ্ছে? ওই যে তুমি মাথায় চিরুনি ঘষছো, ঠিক আছে, চিরুনির চুল আশ্রাইছো, সো ওখানে ঘর্ষণের কারণে স্থির বিদ্যুৎ তৈরি হয়েছে। ওই স্থির বিদ্যুৎটা যখন তুমি এই কাগজের সাথে ধরছো চিরুনিটা, তখন কাগজটা আকর্ষণ করছো, সো এইটা হলো স্থির বিদ্যুৎ। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।